নমস্কার, শুরু করছি সরগরম আপনাদের সঙ্গে আমি পাপিয়া। রবীন্দ্রনাথ শিশুতীর্থ কবিতায় লিখেছিলেন, রাত কত হলো উত্তর মেলে না। ঠিক এভাবেই যেন এখনো অধরাই থেকে গেল একাধিক প্রশ্নের উত্তর। দেশ জুড়ে তোলপাড় ফেলা আরজি করে চিকিৎসক ধর্ষণ খুনের মামলায় 163 দিনের মাথায় রায় ঘোষণা শিয়ালদা কোর্টে। ধর্ষণ খুনে দোষী সঞ্জয়, কিন্তু নির্যাতিতার বাবা মা থেকে চিকিৎসকরা আজও একই রকম ভাবে সরব হলেন, একাধিক প্রশ্ন তুললেন। সঞ্জয় রায় কি একমাত্র দোষী? তার একার পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব? বাকিরা কোথায়? তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর কি তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছিল? চেষ্টা হয়ে থাকলে কে করলো? তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিল সিবিআই? তদন্ত কি শেষ? এবার কোন পথে এগোবে সিবিআই? এদিকে এর পাশাপাশি অন্য আলোচনাও আপনাদের সামনে রাখবো। ডিজির হুঁশিয়ারির পর 24 ঘন্টার মধ্যেই অ্যাকশন। গোয়ালপুকুরে এনকাউন্টারে মৃত্যু, পুলিশকে গুলি করে পলাতক বন্দী সাজ্জাকে। পুলিশের দাবি আত্মরক্ষার্থে গুলি। এ বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো, কিন্তু শুরুতেই আপনাদের সামনে রাখবো আরজি কর মেডিকেলে ধর্ষণ খুন দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। সোমবার সাজা ঘোষণা। আরজি কর মেডিকেলে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় দোষী সাব্যস্ত সঞ্জয় রায়। 162 দিনের মাথায় রায় দিলেন শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস। সোমবার দোষী সাব্যস্ত সঞ্জয় রায়ের সাজা ঘোষণা করবে আদালত। তবে শনিবারে বিচারক অনির্বাণ দাস জানিয়ে দেন, সঞ্জয় রায় যে অপরাধে দোষী সাব্যস্ত হয়েছে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। সর্বনিম্ন শাস্তি 25 বছর বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। আমরা মনে করছি এখনো আরো অনেক দোষী বার হবে এবং তদন্ত হবে, বিচার প্রক্রিয়া হবে এবং আরো দোষী ধরা পড়বে। বিচারক যেভাবে আমাদের এই ব্যাপারটাকে দেখেছেন, আমরা তার জন্য খুবই ওনার কাছে কৃতজ্ঞ। ভারতীয় ন্যায় সংহিতার 64 নম্বর ধারায় ধর্ষণ, 66 নম্বর ধারায় মৃত্যু হতে পারে ধর্ষণের সময় এমন আঘাত ও 103-এর 1 খুনের ধারায় সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হয়েছে। তবে শনিবারের সাজা ঘোষণার পরও একটা প্রশ্ন থেকেই গেল, একা সঞ্জয়ই এই ধর্ষণ খুনের ঘটনা ঘটিয়েছিলেন নাকি সঙ্গে আরো কেউ ছিলেন? সঞ্জয় রায় ছাড়া আর কে? সাম্প্রতিককালে সিএসএফএল যে রিপোর্ট, সেই রিপোর্টেও পরিষ্কারভাবে বলছে যে মাল্টিপল ডিএনএ প্রেজেন্স, মাল্টিপল ডিএনএ যদি প্রেজেন্স থাকে তাহলে সেই তারা কোথায়? তাহলে একাধিক ব্যক্তি যে জড়িত থাকার কথা, তার সায়েন্টিফিক ব্যাখ্যাও দিন। শনিবার সকাল থেকে গোটা দেশে নজর ছিল শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাসের এজলাসের দিকে। রায়দান পর্বের শুরুতেই পরিবারের আইনজীবীর উদ্দেশ্যে বিচারক বলেন, যা আবেদন করেছিলেন সে বিষয়ে কোনো স্থগিতাদেশ নেই তো? সিবিআই এর আইনজীবী বলেন, কোনো স্থগিতাদেশ নেই। তখন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস বলেন, সঞ্জয় রায় 9 আগস্ট আরজি কর মেডিকেলে ঢুকে অন ডিউটি চিকিৎসককে আক্রমণ করে, গলা টিপে ধরে, মুখ চেপে ধরে এবং যৌন নিগ্রহ করে। ভারতীয় ন্যায় সংহিতার 103-এর 1, 66 এবং 64 ধারায় অপরাধ প্রমাণিত। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হচ্ছে। সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড। সোমবার আবার মামলার শুনানি হবে। অভিযুক্ত সঞ্জয় রায় বলেন, আমাকে ফাঁসানো হচ্ছে। আমি ওখানে কিছু করলে রুদ্রাক্ষের মালা ছিঁড়ে যেত। আমি এই কাজ করিনি। যারা করেছে তাদের কেন ছাড়া হয়েছে? বিচারক অনির্বাণ দাস বলেন, সিবিআই যা প্রমাণ দিয়েছে তার ভিত্তিতেই আপনি দোষী সাব্যস্ত, শাস্তি আপনাকে পেতেই হবে। তখন ফের সঞ্জয় রায় বলেন, প্লিজ আমার কথা শুনুন, আমি কিছু করিনি। আমায় যা বলেছে তাই করেছি। আইপিএস যা বলেছেন, আমায় ফাঁসানো হয়েছে। আজকে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো আরজি কর কেসে, এবং সেন্টেন্সের ব্যাপারে আগামী সোমবার দিন রায় ডিক্লেয়ার হবে। আমরা ইলেকট্রনিক সায়েন্টিফিক সমস্ত এভিডেন্স প্রডিউস করেছি এবং তাতে কোর্ট সেটা স্যাটিসফাইড হয়েছেন এবং ওনাকে কনভিক্ট করেছেন। একা সঞ্জয় এই অপরাধ করেছে না সঙ্গে আরো কেউ ছিল? রায় ঘোষণার পরও তা নিয়ে চলছে রাজনৈতিক চাপানোতর। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত, চার্জশিট দিয়েছিলেন, দোষী সাব্যস্ত হয়েছে, আমরা ওয়েলকাম করছি। কিন্তু ওর পরিবার এবং ওর কলিগরা যেসব প্রশ্ন করছে, এই প্রশ্নের মীমাংসা হওয়া দরকার। আরজি করে 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ যাকে গ্রেফতার করেছিল সেই গ্রেফতারি একদম সঠিক ছিল। আজকে রায় প্রমাণিত হলো কলকাতা পুলিশের তদন্ত সঠিকভাবে সঠিক পথে ছিল। সোমবার শিয়ালদা আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সঞ্জয় রায়কে কি সাজা দেন, সেদিকেই এখন সবার নজর। প্রকাশ সিনহা, আবিদ দত্ত ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ।
শিয়ালদা আদালতের বিচারক আজকে বলেন যে সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন সাজা যাবজ্জীবন। সোমবার সেই ঘোষণা হবে। আমি এখানেই আসবো ডক্টরের কাছে। চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন বিপ্রেশ চক্রবর্তী। ডক্টর চক্রবর্তী, এখনো যে যে প্রশ্ন আপনারা তুলছেন, আজকে জুনিয়র চিকিৎসকরা 20টি প্রশ্ন একেবারে সবার মাঝখানে বিলিয়ে দিল। তারা মানুষের কাছে পৌঁছতে চাইলো আরো বেশি করে যে এই প্রশ্নগুলোর উত্তর এখনো অধরা। শুধু সঞ্জয় রায় নয়, আরো একাধিক রয়েছেন। কোন জায়গা থেকে আপনাদের মনে হচ্ছে আর কি কি প্রশ্ন আপনারা তুলছেন? কেন এখনো ধোঁয়াশা রয়েছে? ধোঁয়াশার জায়গা প্রচুর রয়েছে। প্রথমত আরজি করের মতো মেডিকেল কলেজে, যেহেতু আমি আরজি করে স্টুডেন্ট ছিলাম, আমি খুব ভালো মতো জানি। সেই চেস ডিপার্টমেন্টে আমি আমার ইন্টার্নশিপ করে এসেছি। সেই জায়গাতে ওই যে সোকল্ড ক্রাইম সিন যেটাকে বলা হচ্ছে, সেখানে মাঝরাতে একজন সিভিক ভলান্টিয়ার কী করে পৌঁছলো, সে কী করে জানলো ওখানে ওই মুহূর্তে অভয়া ছিল। সেকেন্ড, এত বড় একটা ক্রাইম হয়ে গেল সেমিনার রুমে। আমরা তো, আমার মনে পড়ে না, আমাদের জ্ঞান তো মনে পড়ে না আমরা সেমিনার রুমে রাতে আমাদের অন ডিউটি থাকলেও কখনো যেতাম। সেখানে ফ্লোরের মধ্যে একটা ম্যাট্রেসের উপরে তার অভয়া ডেড বডি পড়ে থাকলো। আদৌ সেখানে কোনো রেজিস্ট্যান্সের কোনো এভিডেন্স নেই, কিছু নেই। ইনফ্যাক্ট সিবিআইয়ের যে তদন্ত হয়েছে সেখানেও তারা জানিয়েছে যে সেখানে কোনো রেজিস্ট্যান্সের এভিডেন্সই পাওয়া যায়নি। তাহলে একটি ধর্ষণ খুনের ঘটনা ঘটে গেল এবং একা মানুষ, একটি যেখানে গণধোলাইয়ের ভঙ্গিতে তাকে আঘাত করা হয়েছিল, একটি মানুষ, তার পক্ষে কখনো পসিবল নয়। কোনো রেজিস্ট্যান্সের এভিডেন্স নেই। এটা গেল ক্রাইম রিলেটেড। আরও ক্রাইম রিলেটেড তো প্রচুর প্রশ্ন রয়েছে। সেকেন্ড হচ্ছে, ক্রাইমটি হওয়ার পরের থেকে পরের দিন সকাল থেকে দেখলাম আমরা খুব একটা ওভার অ্যাক্টিভিটি এই সন্দীপ ঘোষ এবং তার দলবলের তরফ থেকে। একটি ক্রাইম সিন যেটাকে বলা হচ্ছে, সেখানে মাছবাজারের মতো লোক ঢুকে গেল। কেন ঢুকবে? একটি মেডিকেল কলেজে ক্রাইম সিন একটা ঘটনা ঘটেছে, সেখানে কোনো সাগর দত্ত বা কোনো বর্ধমান মেডিকেল কলেজে অন্য যাদের সেই ক্রাইম সিনের সাথে দূর দূরত্বের কোনো সম্পর্ক নেই, তারা কেন ওখানে থাকবে? কী দরকারে? এবং সেখানে ফরেন্সিক এক্সপার্টরা কেন আসবে? অন্য আইনজীবীরা কেন আসবে? কি তার মানে নিশ্চয়ই এমন কিছু সেখানে ডিসকাস হচ্ছে, আলোচনা হচ্ছে, যেখানে অনেক কিছু লুকোনোর ছেলে। বা এই যে বারবার আমরা প্রশ্নগুলো করেছি যে কিছু একটা হয়েছিল এবং সিবিআই বলছে আর কিছুর এভিডেন্স, এইগুলোর এভিডেন্স পাওয়া গেছে। তার মানে এটা কিন্তু করবোরেট করছে যে এই যে এত এক্সপার্টকে নিয়ে সেই এভিডেন্সগুলোকে ট্যাম্পারিং করা হয়েছে, সেই হঠাৎ করে ক্রাইম সিনের, সোকল্ড ক্রাইম সিনের পাশের ঘরগুলো ভেঙে দেওয়া হলো, এত লোক ঢুকে গেল, কার কি হয়ে গেল এবং কেন তাদেরকে এখনো পর্যন্ত ধরা হচ্ছে না? সিবিআই কেন তদন্তের আওতায় তাদেরকে নিয়ে আসছে না? আপনারা সেই প্রশ্ন তুলছেন সব্যসাচীদা। অর্থাৎ সিবিআই তদন্ত বারবার প্রশ্নের মুখে পড়ছে। আজকেও যে প্রশ্নের উত্তর পেল না চিকিৎসকরা এবং সেই নির্যাতিতার বাবা মা, যারা সর্বস্ব হারিয়েছেন, যারা গতকালকেও বলছিলেন যে এই সিবিআইয়ের তদন্তের গতি প্রকৃতি নিয়ে আমরা বারবার প্রশ্ন তুলেছি, সুপ্রিম কোর্টে একাধিক প্রশ্ন রেখে এসেছি, হাইকোর্টেও জানিয়েছি, কিন্তু কোথায় সেই প্রশ্নের উত্তর? দেখুন, প্রথম কথা আমি বলি, একটা প্রশ্ন আমি অ্যাড করতে, 14 আগস্ট কারা হামলা করলো সেটার উত্তরটাও নেই। তিনটে বিষয়, এগুলো সিবিআই তদন্ত কোন দিকে গেছে না গেছে, সাজার সম্পূর্ণ, তারপর এই নিয়ে বলবো। কিন্তু আজকে যেটা খুব গুরুত্বপূর্ণ, যেটুকু হয়েছে সেখান থেকে যেটা জানা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ার যিনি ছিলেন তিনি কিন্তু রামশ্যাম যদুমধু কেউ নন। এই সিভিক ভলেন্টিয়ারকে একটি হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে পাঠানোর অনুমতি কে দিয়েছিল, দায়িত্ব কে দিয়েছিল, বা সিভিক ভলেন্টিয়ারদের কারা নিয়োগ করেছে, তাদের শাস্তি কেন হবে না? কোন আইনের বলে একটি জায়গায় সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করার অধিকার এই অপদার্থ খুনি সরকার পেয়েছেন? আমি একজন আইনজীবী হিসেবে বলবার আগে একজন নাগরিক হিসেবে যে প্রশ্নগুলো সমস্ত মানুষের মধ্যে আসছে এবং বিচার ব্যবস্থার প্রতি কনফিডেন্স আজকে একটা তলানিতে ঠেকছে বিকজ অফ দি রেকলেস অ্যাকশন, আমি বলতে বাধ্য হচ্ছি, আমি এখানে একটু সুপ্রিম কোর্ট। মানে আপনি তো আরো জানবেন যে আজকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় সে পর্যন্ত বলেছেন, যদিও আগেও আমি ধরে নিচ্ছি, আমি বারবার সেটা আমরা শুনেছি বলতে যে আমি দোষী নই, এবং আমাকে অনেক আইপিএস বলেছে তাই করেছে। উনি দোষী, আরো কেউ দোষী থাকতে পারে। এখনো পর্যন্ত যেটা রায়, তাতে সঞ্জয় রায় দোষী, কিন্তু প্রশ্ন যেটা বাকি আছে সেটা হবে, সেটার জন্য আইনি লড়াই চলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই সঞ্জয় রায় রামশ্যাম যদুমধু নন, ইনি কে? মমতা ব্যানার্জির সরকার, তৃণমূলের সরকার, যারা বড় বড় কথা বলছে, তারা স্কেপগোট বানিয়েছিলেন কিনা সেটাও যে প্রশ্ন উঠছে, তার দায়টা কিন্তু সরকারকেই নিতে হবে, কারণ তার পিছনে
পশ্চিমবঙ্গ কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশের একটা স্ট্যাম্প রয়েছে। আমি প্রথমেই যেটা বলবো যে 162 দিনের যে ট্রায়াল চললো, এই ট্রায়ালের পর্বে যতগুলো প্রশ্ন এবং যতগুলো সংশয় আসছে এবং বারবার করে ক্যামেরার সামনে আসছে, বিভিন্ন জন বলছেন, এই প্রত্যেকটাই কিন্তু বিভিন্ন স্তরের যারা আইনজীবী, বিভিন্ন পক্ষের যে আইনজীবী, তারা প্রত্যেকেই কিন্তু এই প্রশ্নগুলো বিভিন্ন সময় তুলেছেন এবং বারবার করে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই এবং আমাদের সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে পুরো জিনিসটা হয়েছে। সুপ্রিম কোর্টের মামলা শেষ হয়নি, শেষ হয়নি, ঠিক কথা। আমি যে অবধি এসছি সেইটার প্রেক্ষিতে বলছি, 9টা ফরেন্সিক ল্যাবরেটরি রিপোর্ট, 90টা ডকুমেন্টারি এভিডেন্স, এছাড়াও আরও 65 রকমের এভিডেন্স ওখানে জমা পড়েছে, 128 জন সাক্ষীর সাক্ষ্যদান, এই সমস্তটা বিবেচনা করে দেশের সর্বোচ্চ সংস্থা, তদন্ত সংস্থা, তারা হচ্ছে সিবিআই, তারা যেটা দিয়েছেন তাতে স্যাটিসফাই হয়েছেন কোর্ট। তার ফলে কিন্তু সঞ্জয় রায় নিয়ে প্রশ্ন যেটা অন্য কেউ আছে কি নেই সেই প্রশ্নটাও তোলা হয়েছে, সেটা তুলেছে। তাহলে তো সাপ্লিমেন্টারি চার্জশিট দিত, সিবিআই তো দেয়নি, সেটা কেন দেয়নি? দিতে পারেনি, তার নেই, তার মানে আপনি সিবিআই এগ্রি করছেন। তাহলে আপনি দেখুন একের পর এক প্রশ্ন। 9 আগস্ট যে ভয়ঙ্কর নারকীয় ঘটনা ঘটলো, কেন তড়িঘড়ি তার দেহ পোড়ানোর জন্য, সৎকারের জন্য এত তাড়াহুড়ো করার দরকার কি ছিল? তার পেছনে কারা ছিল? তথ্য প্রমাণ লোপাটের কথা সিবিআই নিজে বলেছিল সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে, এবং মাননীয় বিচারপতি তিনি পর্যন্ত বলেছিলেন পুলিশ কি করছে, পুলিশ কিছু করতে পারছে না, সেটা আমরা সামনে থেকেই দেখছি। জেবি পার্দিওয়ালা নিশ্চয়ই আপনার মনে আছে। আমি বলছি সেই কারণে আপনি এই সমস্ত মিথ্যে কথা বলছেন। জুনিয়র চিকিৎসক এবং নির্যাতিতার বাবা মা যে কথাগুলো বলছে, আজকে রাজ্যগুলো যতগুলো কথা বলা হয়েছে, এটা বলা হয়েছে, কোন জায়গায় বলা হয়নি যেগুলো মিথ্যে ছিল। কথা দিয়ে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং সেই ন্যারেটিভগুলো বলেছে সঞ্জয় সমস্ত ন্যারেটিভগুলোই বাকিরা দোষী গুলিয়ে দেওয়ার জন্য বলেনি, পুরোকে গুলিয়ে দেওয়ার জন্য। যারা সিবিআই চেয়েছিলেন আজকে তারা বলছেন, না আপনি বলছেন পুরো তদন্তটা হচ্ছে গুলিয়ে দেওয়ার জন্য, সুপ্রিম কোর্টের নজরদারিতে তদন্ত চলছে, সেটাও তাহলে আপনি মানছেন না, সেটাও আপনি বলছেন গুলিয়ে যাওয়ার জন্য। এই যে এত মানুষের, কোটি কোটি মানুষের মনে যে প্রশ্নগুলো রয়েছে, এই নির্যাতিতার মৃত্যু হলো কিভাবে, কে করলো, শুধু কি সঞ্জয় রায় একা নাকি আরো অনেকে, কেন তথ্য প্রমাণ লোপাট হলো, কারা তথ্য প্রমাণ লোপাট করলো, সৎকারে কেন তাড়াহুড়ো করা হয়েছিল, এই সমস্ত কিছু এতগুলো প্রশ্ন সব মিথ্যে বলছেন অর্ণব। আমি আপনার কাছে অবশ্যই আসবো, কিন্তু নির্যাতিতার বাবা মা তারা কি বলেছেন আজকে রাখবো আপনার। সঞ্জয়ের সর্বোচ্চ সাজা আমরা চাইছি এবং সবাই চাইছে, সারা ভারতবর্ষ পশ্চিমবঙ্গবাসী সবাই চাইছে সঞ্জয়ের সর্বোচ্চ সাজা, এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কঠোর থেকে কঠোর শাস্তি হবে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের মামলায় শনিবার ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত। সোমবার সাজা ঘোষণার আগে সঞ্জয়ের সর্বোচ্চ সাজাই দাবি করল নির্যাতিতার পরিবার, কিন্তু তারপরও আদালতের বাইরে এখনো অধরাই থেকে গেল একাধিক প্রশ্নের উত্তর। সঞ্জয় রায় কি একমাত্র দোষী? তার একার পক্ষে কি এই ঘটনা ঘটানো সম্ভব? তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর কি তথ্য প্রমাণ লোপাট করা হয়েছিল? হয়ে থাকলে কে বা কারা করলো, কেন করালো, তাদের কি খুঁজে বের করতে পারবে সিবিআই? হ্যাঁ, না এটা বিশ্বাস করি না বলেই তো আমাদের লড়াই চলছে, এবং ভবিষ্যতে যারা যারা আছে তারাও যাতে বেরোয়, জজ সেদিকে আলোকপাত করেছেন আমাদের মনে হয়। একদম আমরা সঞ্জয়ের দোষী হলে সন্তুষ্ট অসন্তুষ্টের কোনো ব্যাপার নেই, কারণ আমার মেয়ে কোনো কিছুতেই আর ফিরে আসবে না। আমার যা গেছে সেটা আমারই গেছে, সবাই আমাদের সহযোগিতা করছে এবং বিচারটা ভালোভাবে পাইয়ে দেওয়ার জন্য যে চেষ্টা করছে, তার জন্য সবার কাছে আমি কৃতজ্ঞ। আমরা মনে করছি এখনো আরো অনেক দোষী বার হবে এবং তদন্ত হবে, বিচার প্রক্রিয়া হবে এবং আরো দোষী ধরা পড়বে। হ্যাঁ, তারা সেটাই বলছি, এখনই বিচার প্রক্রিয়া শেষ হয়ে যাবে না, তদন্তও শেষ হয়ে যাবে না, চলবে। কারো হতাশ হওয়ার কিছু নেই, সবাই যারা আসল দোষী তারা ধরা পড়বে। হ্যাঁ, সোমবার সেটা হবে, সেটা সেই শুনানিটাও সোমবার হবে, জাজ বলে দিয়েছেন আজকে। বিচারককে এদিন ধন্যবাদ জানান নিহত চিকিৎসকের বাবা। সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে যখন বিচারক উঠে যাচ্ছেন, সেই সময় উঠে দাঁড়িয়ে নির্যাতিতার বাবা বিচারকের উদ্দেশ্যে বলেন, আপনার উপর ভরসা রেখেছিলাম, তার পূর্ণ মর্যাদা দিয়েছেন, এর জন্য ধন্যবাদ। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ। ভাবুন কোন জায়গা থেকে নির্যাতিতার বাবা বলছেন যা গেছে তা আমারই গেছে। সত্যি তো একরাশ হতাশা, একরাশ এই গলা কণ্ঠস্বরে তিনি বলছেন,
সমস্ত কিছু হারিয়েছেন। এখন মনের মধ্যে যে প্রশ্নগুলো তার রয়েছে, এই প্রশ্নগুলোর উত্তর যতক্ষণ না তিনি পাবেন, যতক্ষণ না তার পরিবার পাবে, সেই প্রশ্নগুলো উত্তর যতক্ষণ না আমরা পাবো, অর্ণব হয়তো বলতে পারেন এই প্রশ্নগুলো মিথ্যে, তদন্তকে গুলিয়ে দেওয়ার চেষ্টা, কিন্তু উত্তর যতক্ষণ না পাবো, যে জাগরণ, মানুষের জাগরণ, নাগরিকদের জাগরণ, গোটা কলকাতা নয়, গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা দেশ শুধু নয়, বিশ্বের যেখানে যেখানে বাঙালিরা আছেন এবং আরজিকর এর এই নির্যাতিতার মৃত্যু যাদেরকে আলোড়িত করেছে, তারা প্রত্যেকেই প্রশ্ন তুলেছেন। আমি এখানেই কৌস্তব বাগচির কাছে আসবো। বারবার কৌস্তব, আপনি আইনজীবী, আরো ভালো বলতে পারবেন, সিবিআই এর তদন্তের ব্যর্থতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে যে সিবিআই কেন চার্জশিট দিল না, সিবিআই কেন, যখন অবজারভেশনে বারবার সিবিআই সুপ্রিম কোর্টে বলছে টালা থানার পুলিশকে প্রথমে ফোন করে হাসপাতালে জানানো হয়, তারপরে আরেক কথা বলা হয়, কোনটা অজ্ঞান, কোনটা সুইসাইড, কোনটা খুন, সেটা ওখানে চিকিৎসকরা ছিলেন, তারা কেন বুঝতে পারলেন না। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বললেন প্রায় 14 ঘন্টা দেরিতে এফআইআর, সিবিআই বলল 22শে আগস্ট সুপ্রিম কোর্টে যে তদন্তে সমস্যার সম্মুখীন হতে হয়েছে, অপরাধের জায়গা আর আগের মতো নেই, অর্থাৎ চরিত্র বদল হয়েছে। এই প্রশ্নগুলো যখন সিবিআই তোলে একের পর এক, তখন তো সত্যিই মনে আসা জাগে, তখন তো মনে হয় যে এই প্রশ্নগুলোর উত্তর সিবিআই দেবে এবং চার্জশিটে সেটা পাওয়া যাবে এবং সেই তদন্ত করে তারপর বিচারপতি বা বিচারক রায় ঘোষণা করবেন। সেই তদন্ত দেখে, যেমনটা আজকে বিচারক বললেন যে সিবিআই যা তদন্ত রিপোর্ট দিয়েছে আমি তার উপর বিচার ঘোষণা করেছি। প্রথমেই বলি, আমি আপনাদের স্টুডিওতেই, যদি আপনাদের আর্কাইভে থাকে আপনারা দেখতে পাবেন, আমি আগে বারংবার এক কথা বলেছি, সেটা হচ্ছে বায়োলজিক্যাল এভিডেন্সকে যেভাবে ডিস্ট্রয় করা হয়েছে সিবিআইয়ের পক্ষে, এটা একটা হারকিউলিয়ান টাস্ক হয়ে দাঁড়িয়েছে বিষয়টা। আমার এটা নিজের উপলব্ধি, এটা মনে হয়েছে আমার এই জায়গাটা থেকে। যেদিনকে ঘটনা ঘটে সেদিনকে এই আরজিকর হাসপাতালে আমার মনে আছে এখনও, সেদিনকে পুলিশ প্রথমে দ্বিতীয়বার পোস্টমর্টম করতে দিতে চায়নি। সেই সময় আমি, সজল ঘোষ, অগ্নিমিত্রা পাল, ওই পরিবার, ওর বাবা তখন ফোন করে, আমরা টালা থানার সামনে গিয়ে ওর বাবা মাকে নিয়ে বলি যে এখানে আমরা দ্বিতীয় পোস্টমর্টমের দাবি জানাচ্ছি। ওর বাবা মা দাবি জানায়, আমরা সাথে ছিলাম। পরবর্তীকালে সেই মুহূর্তে এমন একটা প্রেশার তৈরি করা হয় যে ওর বাবা মা ভয় পেয়ে যায় যে আমাদের অ্যাবসেন্সে যদি দাহ করে দেওয়া হয় তো বাবা মা চলে যায় আলটিমেটলি। কিন্তু এই যে এতগুলো ধোঁয়াশায় বিষয়গুলো আমরা সেই সময় অনুধাবন করতে পেরেছিলাম, আমরা হাইকোর্টের দ্বারস্থ হই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আমি এবং অন্যান্য অনেকে, সাথে নির্যাতিতার বাবা, তিনিও একটি পিআইএল ফাইল করেন। পরবর্তীকালে সেটাকে কোর্টের পুলিশের উপরে এতটাই অনাস্থা ছিল, কেস ডায়েরিটা কোর্ট থেকে বাইরে নিয়ে যেতে দেয়নি, তৎক্ষণাৎ বলেছিল কেস ডায়েরিটাকে হ্যান্ড ওভার করতে। এখন প্রশ্ন যেটা, এইখানে অনেক কটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আছে। মুখ্যমন্ত্রী প্রথম দিন বলেছিলেন যে সিবিআই হলে আমাদের আপত্তি নেই। আমি বলছি, আপনি বলবেন কলকাতা পুলিশের উপর যদি ভরসা থাকতো তাহলে কি আদালত সিবিআই তদন্তের নির্দেশ দিত? সেখানেই তো সিবিআই এর উপর ভরসা এতগুলো মানুষের। সেটাই তো বলছি, সেটাই কথাটা বলছি, একটু বলতে দিন কাইন্ডলি। এখন অবধি কিন্তু এই গোটা বিষয়টা থেমে যায়নি। সিবিআই কিন্তু চার্জশিটে, এখন অবধি চার্জশিটটা যদি সিবিআই দেখেন, সিবিআই কিন্তু কখনো বলছে না যে ইনভেস্টিগেশনের স্টপ। সিবিআই কিন্তু এখন অবধি এক্সারসাইজটা চলছে যে আরও কারা কারা আছে। সেন্ট্রাল ফরেন্সিক যে ল্যাবরেটরি, সেখানে ডিএনএতে এটা কনফার্ম করা হয়েছে যে দেয়ার ওয়াজ প্রেজেন্স অফ মোর দ্যান 1%, সেই বিষয়টাও আছে। না না, ঠিকই বলেছেন। তাহলে কেন 90 দিন পরেও সিবিআই চার্জশিট দিতে পারলো না? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে চার্জশিটের, দেখুন পশ্চিমবঙ্গ পুলিশের মতন ভুলভাল চার্জশিট দিয়ে আলটিমেটলি ইন দি লং রান যাতে এই মানুষগুলো যাতে অ্যাকুইটাল পেয়ে যাবে সেই রাস্তায় সিবিআই হাঁটেনি। আমি ওর মায়ের কথাটাই যদি ধরে বলি, ওনার মা কিন্তু এখনো অবধি আশাবাদ। না না, আমরাও আশাবাদী, আমরাও বিচার ব্যবস্থার উপর আশা রাখছি। কিন্তু প্রশ্নটা উঠবে, সিবিআই আইনজীবী যখন আদালতে বললেন যে আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত হয়েছে, লার্জার কনস্পিরেসি, প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের যোগসাজশ ছিল, তারা যখন ছড়া পেয়ে গেল তখন তো প্রশ্নটা উঠবে। আমি শুনেছি, আমাদের সময় দিতে পারতেন। সেটা সভ্যতা তুমি আমার থেকে খুব ভালো করে জানো, ইটসেলফ ইজ আ নন বেলেবল অফেন্স, আর সেই ক্ষেত্রে সাজাটা এমন কিছু ভয়ানক না। আমি বলে একটু জাস্ট বলে দিই, আমার যে বক্তব্যটা সেটা হচ্ছে এই যে পাবলিক সেন্টিমেন্ট, অভয়ার ক্ষেত্রে একজনের সাজা হয়েছে, আরো লোক, এটা তো আমরাও বিশ্বাস করি। এই যে পাবলিক সেন্টিমেন্ট যেভাবে আজকে মানুষের একটা আউটরেজ দেখা দিচ্ছে, এটাকে আমরা সম্মান জানাই, কারণ পাবলিক, তার বাবা মা, সবাই আমরা সকলে চাই, এবং আমাদের এটা দৃঢ় বিশ্বাস যে একজন নয় একাধিক ব্যক্তি সেখানে ছিল। এবং এখনো অবধি বলছি, এটা সিবিআই বলেই সম্ভব হয়েছে এই জায়গাটা মোটামুটি একটা লজিক্যাল কনক্লুশনে যাওয়ার।
এটা যদি পশ্চিমবঙ্গ পুলিশ ইনভেস্টিগেশন করতো, এটা কোনোদিন এই তুমি জায়গাটাই guarantee আসতো দিতে না। পারছো যে এই জায়গাটাই আসতো না। কুণাল ঘোষ তো বললেন কলকাতা পুলিশ যে তদন্ত করেছে সেই পথেই আজকের রায়, সেটাই প্রমাণ করে দিল কলকাতা আমি পুলিশ আমার কোনো তদন্ত পার্টির করেছে। লোকের কথা বলছি না। আমি ডক্টর চক্রবর্তীর কাছে আসবো। আমি ডক্টর উপেন বিশ্বাসের কথা বলছি, জয়েন্ট ডাইরেক্টর, প্রাক্তন জয়েন্ট একদম। ডাইরেক্টর। আমি আপনাদের একদম চ্যানেলে বসে এই কথা আজকে বলেছেন। ডক্টর চক্রবর্তী। তিনি ভারতীয় জনতা পার্টির লোক। দেখুন, ডক্টর চক্রবর্তী। দেখুন, আমরা এত রাজ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এত কচকচানি বুঝি না। আমরা সাধারণ মানুষ, আমরা আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক, আমরা জাস্টিস চাই, আমাদের বোনের বিচার চাই। যারা যারা এই ঘটনার সাথে জড়িত প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রতিটা জন্য মানুষের নাম আসে, প্রত্যেক যেন জেলের পেছনে যায়, এটাই আমরা চাই। এবং তার জন্য সিবিআইয়ের প্রতি আমরা ভরসা রেখেছি। এতদিন অবধি সিবিআই কিন্তু 100% আউটকাম দেখাতে পারেনি। আমরা বিশ্বাস রাখবো তারা আগে সেটা করতে পারে। আমি আর আমার প্রশ্নের উত্তরগুলো পাওয়া বাকি আছে। চাই, আনিস খান হত্যাতেও এইরকম সিভিক ভলেন্টিয়ার দিয়ে আসল দোষী চাপা হয়েছিল। পুলিশের মাথারা কিন্তু ছাড় পেয়ে গেছে। আপনি যখন মাথার কথা বলছেন, এই আমরা দেখেছিলাম এই আন্দোলনে যেটা কৌস্তব বলছে তো যে একটা সেন্টিমেন্ট, সত্যি কি শুধু একটা আবেগ কৌস্তব? সাধারণ মানুষের কোন জায়গায় গিয়ে এই ব্যথাটা লেগেছে, কোথায় গিয়ে কষ্টটা হয়েছে? আমি একজন মেয়ে, আমার মেয়ে বা তোমার মেয়ে, মানে প্রত্যেকের ঘরে এইরকম যখন একটা ঘটনা ঘটে না, তখন কিভাবে আমরা শিহরিত হই, কিভাবে কোথায় কান্নাটা গিয়ে বাজে বুকে, সেই কষ্টটা সেখানে গিয়ে ধরা পড়ে। একদম ঠিক বলেছেন। আমি দেখাবো অনেক তারকাও এই আন্দোলনে সামিল হয়েছেন। যখন আজকে মাথার প্রসঙ্গই উঠে এলো, তারা কি বলেছেন রাখবো আপনাদের সামনে। যে আমরা যে তিমিরে ছিলাম, আমরা সেই তিমিরেই রয়ে গেলাম এখনো অবধি। কলকাতা পুলিশ 48 ঘন্টায় যেটা করেছিল, সিবিআই 5 মাস সময় লাগালেন সেটাতে সিলমোহর দিতে, এবং কিছুমাত্র এগোলো না এটা ছাড়া। অথচ সিবিআই বলেছেন, এটা তো সিবিআই বলেছেন আমাদের কাছে রয়েছে যে তথ্য প্রমাণ লোপাট এরকম ঘটনা ঘটেছে, তার জন্য অ্যারেস্টও করা হয়েছিল দুজনকে। তার মানে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে। এই সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য এত কিছু করা হলো, এও কি সম্ভব? তো তথ্য প্রমাণ লোপাট যদি হয়ে থাকে, এটা শুধুমাত্র সঞ্জয় রায়ের অপরাধকে ঢাকার জন্য হয়েছে, এ কথা তো বিশ্বাসযোগ্য নয়। কাজী আরও কেউ নিশ্চয়ই ইনভলভড। সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হয়েছে, সোমবার তার সাজা ঘোষণা। যাবজ্জীবন না মৃত্যুদণ্ড, অবশ্যই আমরা সোমবারের দিকে তাকিয়ে থাকবো। কিন্তু তার পরিবারের তরফ থেকে বিভিন্ন সময় বক্তব্য আপনাদের সামনে রেখেছি। তার পরিবার আজকে কি বলছে রায় ঘোষণার পর, রাখবো আপনাদের সামনে। কিছু বলার নেই আমার। আইনকে যদি মনে হয়েছে ও দোষী, শাস্তি দিয়েছে। যে চিকিৎসক মারা গেল তার পরিবারের উদ্দেশ্যে কিছু বলতে চান? কি বলবো আমি তাদের কাছে ক্ষমা প্রার্থী। দেখা করেছেন এর মধ্যে জেলে? না, যাইনি। তিনি বলেছিলেন যে আইন এর প্রতি আপনারা ভরসা রাখছেন এবং সেই মতো যা রায় হবে আপনারা সেটাকে মানবেন। এবং আজকের এই রায় আপনার ভাই সঞ্জয়ের বিরুদ্ধে দোষ প্রমাণিত হয়েছে। কি বলবো, দোষ করেছে তো শাস্তি পাবে। কোনো আইনি লড়াই আগামী দিনে লড়বেন না? না, আমি তো এইসবের মধ্যে নেই, মানে আমার তো যাওয়া আসা নেই। ওরা কি করবে আমি জানি না। মা আছেন আর কে আছে এখন ওদের সাথে আমি সেটাও জানি না। আমার তো কোনো যাওয়া আসা কিছুই নেই ওখানে। পুলিশের সঙ্গে কাজ করতো, থাকতো, তার মধ্যে এইরকম কি বলবো বলুন, আমি নিজেই কিছু বুঝতে পারছি না। সাংবাদিকতার নিয়ম মেনে আমরা সঞ্জয় রায়ের পরিবারের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। অর্ণব, আমি প্রথমেই আপনাকে বলি পাপিয়া, এই যে তখন আপনি বললেন যে বাবা মার কথা মিথ্যা, আমি কিন্তু এই কথাটা বলিনি। আমি যেটা বলেছি সেটা হচ্ছে এই যে প্রথম থেকেই একটা প্রিকনসেপ্ট, একটা মানে ভাবনা বা একটা ধারণা নিয়ে একটা শক্তি কাজ করে গিয়েছে, যে শক্তির জন্যই কিন্তু বৃন্দা গ্রোভার সরে গেলেন ওখান থেকে। এবং তারা মধ্যরাতে তারা যে নামলেন প্রিকনসেপ্ট ভাবনা থেকে, এই তাহলে আরজি করে ভাঙচুর কেন হলো? ভাঙচুরটা কেন হলো? কি কারণে ভাঙচুর করা হলো? কি কারণে তথ্য প্রমাণ লোপাট করা হলো? আমরা জানি না।
প্রমাণ হোক না। সবাই যদি জানে অন্য কেউ আমি বলি এখানে চিৎকার করলে হবে না, চিৎকার করতে আমরা আশা রাখছি, কারণ এখানেই তো রাস্তা খুঁজতে চাইছি আমরা। একদম ওয়ান লাইনার বললে কি করে বলবো? ভালো একদম সময় একদম শেষ। এটা তাহলে আমি বাকিটা প্রিকনসিভ নয়। এইটা যেভাবে পোর্ট্রে করা হচ্ছে না যে কলকাতা পুলিশ যা করেছে তাতেই সিবিআই সিলমোহর দিয়েছে, বিষয়টা আমরা চাই সিবিআই তদন্ত সঠিক পথে এগোক। প্রত্যেকে সেই উত্তর চাইছে, যে প্রশ্নগুলোর উত্তর এখনো মেলেনি আমরা সবাই চাই একটাই কথা, সুবিচার। এই মুহূর্তের আলোচনা আমরা অন্য আলোচনা নিয়ে ফিরবো একটা ছোট্ট বিরতির পর। আপনারা জানেন পুলিশের ওপর যারা গুলি চালিয়েছে, যে বন্দী ছিনতাই হয়ে গিয়েছিল, যে বন্দী পালিয়ে গিয়েছিল, সেই বন্দীকে আজকে এনকাউন্টারে মারে পুলিশ। আমরা সেই আলোচনা নিয়ে ফিরছি একটা ছোট্ট বিরতির পর।